আচ্ছা, আমি ডক্টর সৌরভনাথ শুভ। এই ৩৯ BCS এর একজন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা। এই মুহূর্তে কর্মরত আছি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। বর্তমানে ইতিপূর্বে আমি কর্মরত ছিলাম, প্রথম চাকরি জীবন ছিল আমার হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা নোয়াখালীর একটি দুর্গম উপজেলা, আপনারা জেনে থাকবেন। আর তারপরে আমি মে মাস থেকে দীর্ঘ ৫ মাস, মানে গত মাস পর্যন্ত আমি ডিএনসিসি কোভিড ডেডিকেটেড, মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোভিড ডেডিকেটেড যে হাসপাতাল, ওইখানে কর্মরত ছিলাম বিগত ৫ মাস। বর্তমানে আমি একটু শিক্ষা প্রেষণে আছি, নিটোরে কর্মরত আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ এরকম একটি সেশনে আমাকে অংশগ্রহণ করানোর জন্য। আশা করি আমরা একটা ফ্রুটফুল সেশন পেতে যাচ্ছি। আমার অভিজ্ঞতা আসলে করোনা মহামারীর যে আমাদের যে মানে চাকরি জীবনের শুরু থেকেই আমরা যে আমাদের চাকরি জীবন শুরু হয় হলো 2019-এর ডিসেম্বরে। আর করোনা মহামারী বাংলাদেশে চলে আসে সেই মার্চেই। 8ই মার্চ বাংলাদেশে প্রথম কেস আমরা পাওয়া যায়। তো খুবই মানে এবং খুবই দুঃখজনক ভাবে, মানে ব্যাড লাকি বলতে হবে, যে আমাদের ডক্টরদের মধ্যে প্রথম যিনি কোভিড আক্রান্ত হন তিনি আমার কলিগই ছিলেন। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমারই কলিগ ডাক্তার ওয়াসি, উনি প্রথম কোভিড আক্রান্ত হন ডক্টরদের মধ্যে। যাই হোক, তো সেইখান থেকে আসলে কোভিড এর অভিজ্ঞতাটা বেশ ভালোই মানে ফেস করেছি আমরা। তো যেহেতু উপজেলা মানে একটু দুর্গম এলাকা এবং গ্রামাঞ্চল বলতে হবে, ওখানে আসলে মানুষ এতটা সচেতন ছিল না শুরুর দিকে। তারা মানে যে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা বা ঘরে অবস্থান করা, প্রয়োজনে ছাড়া, জরুরি অবস্থা ছাড়া বাইরে বের না হওয়া, এই জিনিসগুলি নিয়ে তারা একটু উদাসীন থাকার কারণে খুব দ্রুতই বাংলাদেশে বিভিন্ন উপজেলা বা গ্রামাঞ্চলে কোভিডটা কিন্তু ছড়িয়ে পড়ে। শহরাঞ্চলে জীবিকার তাগিদে হয়তো মানুষজনকে বের হতেই হচ্ছিল। তখন শহরাঞ্চলের যে রেট, সেই তুলনায় একই সাথে গ্রামাঞ্চলেও বেড়ে যাচ্ছিল এবং খুব আননোটিসড কেস, মানে আনডায়াগনোসড কেস বেড়ে যাচ্ছিল। আমরা এরকম প্রায় পাওয়া যাচ্ছিল যে যারা শ্বাসকষ্ট, তীব্র জ্বর বা স্বাদগন্ধ পাচ্ছে না, এরকম প্রচুর রোগী পাওয়া যাচ্ছিল, যারা কিন্তু কোভিড টেস্ট করতে বাংলাদেশ সরকার কিন্তু শুরু থেকেই করোনার টেস্টের প্রতি বেশ মানে মানে একটা গুরুত্ব দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন বাংলাদেশ সরকার, কিন্তু মানুষজনকে আসলে উদ্বুদ্ধ করা যাচ্ছিল না এই পরীক্ষাটি করাতে। যাই হোক, আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হয়। আমরা মানে সবার মধ্যে সচেতনতা বিল্ড আপ করা সম্ভব হয় এবং মানুষজন তখন এরই হয় যে কোভিড হলেই যে মৃত্যু নয়, এই ব্যাপারটা তখন তারা যখন বুঝতে শিখে, তারা করোনা টেস্ট করে এবং টেস্টের মাধ্যমে আমরা রোগীগুলিকে আইসোলেট করার একটা সুযোগ পাই। উপজেলাতে আমরা রোগী আমার হাতিয়া উপজেলায় যেমন আমাদের 10টি কোভিড ডেডিকেটেড বেড ছিল, এখানে আমরা রোগীদের আইসোলেট করার সুযোগ পেতাম এবং যাদের অবস্থা একটু জরুরি বা যাদের অ্যাটেনশনের প্রয়োজন বেশি, ট্রান্সফার করতাম নোয়াখালীতে অথবা ঢাকায়। আচ্ছা, আর এটা ছিল আমার উপজেলার অভিজ্ঞতা। তো বিগত 5 মাস যাবত আমি আসলে ঢাকায় পোস্টেড ছিলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটা একটি বিশেষায়িত কোভিড হাসপাতাল। এখানে আমার অভিজ্ঞতাটা আরো একটু করুণই বলতে হবে, কারণ আমরা কর্মরত ছিলাম ট্রায়ালস, মানে যেটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বলতে পারেন। এরপরে কর্মরত ছিলাম আইসিইউতে। তো দুই জায়গার অভিজ্ঞতা একটু ডিফারেন্ট, আমি একটু বললে আপনারা বুঝতে সুবিধা হবে। আর ট্রায়ালসে প্রচুর, মানে সারা বাংলাদেশ থেকে প্রচুর রোগী আসতো এবং প্রত্যেকের অবস্থাই একটু করুণ থাকতো। তখন মানে যখন আমি বিগত মে মাস থেকে এই ডিএনসিসি হসপিটালে পোস্টেড, এবং তখন কিন্তু করোনার ফার্স্ট ডোজ টিকা বাংলাদেশ সরকারের অনুকূলে করোনার ফার্স্ট ডোজ টিকা কিন্তু র্যাপিড মাস আকারে শুরু হয়ে গেছে। তবে আমরা এই ধরনের রোগী পাচ্ছিলাম যারা প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি,
ভর্তি হচ্ছিলেন যাদের অক্সিজেনের ডিমান্ড খুব বেশি এবং তাদের অলমোস্ট 90%-এরই হিস্ট্রি ছিল যে তারা করোনার টিকা গ্রহণ করেনি। করোনার টিকা গ্রহণ করে আমরা তারপরে রোগী খারাপ হয়েছে বা অক্সিজেনের ডিমান্ড বেড়ে গেছে, এই ধরনের কেস একদমই রেয়ার বলতে গেলে ওই সময়ে আমার যে অভিজ্ঞতা। এবং আইসিইউতে যখন ডিউটি করছিলাম তখন আসলে মানে অক্সিজেনের জন্য রোগীদের যে কি আর্জ, বাচ্চার যে শেষ একটু মানে চেষ্টা ওর থাকা সত্ত্বেও রোগী শ্বাস নিতে যে পারছে না, এটার যে একটা মানে বেদনা বা পীড়া যেটা আমাকে খুবই মর্মাহত করেছে। তো সেই অভিজ্ঞতাটা আসলে একটু মানে করুণই বলতে গেলে। এটাই ছিল আমার ওভারঅল এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ। আচ্ছা, সরকার থেকে তো এখন ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে, এই ভ্যাকসিন নিয়ে আসলে অনেক সময় কথা বলছে। তো এই ভ্যাকসিনে কি আসলে কোনো ঝুঁকি আছে, আর ঝুঁকি থাকলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, প্রথমে বলতে বাধ্য হচ্ছি যে আসলে কোভিড এর ভ্যাকসিন মানে এত দ্রুত যে একটি আপনারা জেনে থাকবেন, একটি ভ্যাকসিন আবিষ্কার হতে কিন্তু যে কোনো ভাইরাসের এগেনস্টে একটি ভ্যাকসিন আবিষ্কার করতে কিন্তু বেশ সময় লাগে। যেমন আমরা কলেরা এগেনস্টে বা পোলিওর এগেনস্টে বা এর আগে যতগুলি ভ্যাকসিনে আবিষ্কার হয়েছে সেটা বেশ মানে 50 বছর পর্যন্ত সময় লেগেছে পোলিওর টিকা আবিষ্কার করতে, এটা আপনারা জেনে থাকবেন। কিন্তু বিজ্ঞানের উন্নতি বলেন আর প্রযুক্তির উন্নতি বলেন, যে কারণেই হোক আমাদের করোনার ভ্যাকসিন কিন্তু 1 থেকে 1.5 বছরের মাথায় পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। যুগান্তকারী একটি আবিষ্কার বলতেই হবে। এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এই কারণে যে বাংলাদেশ সরকার শুরু থেকে ভ্যাকসিনের প্রতি যথেষ্ট সচেষ্ট ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে এই ভ্যাকসিন কিন্তু আমরা অলমোস্ট সময় মতোই আমাদের দেশে নিয়ে আসতে পেরেছি। আমরা আসলে করোনা নিয়ে কথা বলতে বলতে যে আদার্স যে সিজনাল যে মহামারীগুলি সেগুলির কথা আসলে আমরা ভুলে যাই। যেমন এখন কিন্তু ডেঙ্গুর একটি মানে ভরা সিজন ডেঙ্গুর। তো ডেঙ্গুর যে প্রকোপ আসলে আমাদেরকে আগে জানতে হবে যে ডেঙ্গু কেন হয় বা ডেঙ্গুর বর্তমান অবস্থা কি, সেটা যদি বলতে চাই যে বিগত 2-3 বছর ধরে আসলে ডেঙ্গু কেস যেগুলি আমরা রেকর্ড হচ্ছে সরকারি ভাবে বলেন বা বেসরকারি ভাবে বলেন, যেমন মানে 2021 সালে এখন পর্যন্ত রেকর্ডেড কেস হলো 219টি। হয়তো কিছু আননোটিস কেস আছে যেগুলি রেকর্ডেড হয়নি সরকারি বা বেসরকারি ভাবেই হোক, কিন্তু যেটা রেকর্ডেড হয় বিশেষ করে সরকারি ভাবে একটা ডাটাবেজে থাকে যে ডেঙ্গু পেশেন্ট আসলে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আমাদের সেটা একটি রেকর্ড রাখতে হয়। তো সেই 219টি কেস বলতে গেলে একেবারেই কম বিগত 2018-19 সালের। তারপরেও আমি বলবো যে আমরা যদি জানি যে ডেঙ্গু কিভাবে হচ্ছে, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ হলো, সেই ভাইরাসটা বহন করছে এডিস নামে একটি মশা। বৈজ্ঞানিক নাম আসলে এডিস আইজিপ্টি। তো এই মশাটা আসলে দিনের বেলায় কামড়ায় এবং মশাটা খুব স্বচ্ছ পানিতে বা পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে। নর্মালি আমাদের যে সারাদিন ব্যাপী যে মশা আমরা দেখি বিশেষ করে রাতের বেলা, সেই মশাগুলি কিন্তু আসলে পরিষ্কার পানিতে হয় না, সেগুলি আসলে ময়লা পানিতে বা আমাদের যে ড্রেন বা নর্দমার পানি যেটাই বলেন না কেন ওখানেই হয় এবং সেগুলি বেশিরভাগ সময় রাতেই কামড়ায়। কিন্তু ডেঙ্গু মশা একটু ডিফারেন্ট, মানে ডেঙ্গু মশা কিন্তু দিনের বেলায় কামড়ায়। ডেঙ্গু মশা এবং জন্মগ্রহণ করে হলো স্বচ্ছ পানিতে। তো আমরা যদি একটু সচেতন হই, জাস্ট বেশি না, আমরা যে বাসাটায় থাকছি বা আমরা যেখানে কাজ করছি বা আমাদের ছোট ছেলে মেয়েরা যেখানে খেলাধুলা করছে, সে বাড়ির আঙ্গিনা বা ফুলের টব বা কোথাও জমে থাকা বৃষ্টির পানি, এই ধরনের জিনিসগুলি যদি আমরা ফেলে দেই বা জমতে না দিই, তাহলে কিন্তু বাসার আশেপাশে ডেঙ্গু মশা কন্ট্রোল হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে যে আসলে একটি পরিবারকে সেভ করা মানেই কিন্তু প্রত্যেকে যদি তার নিজ পরিবারকে সেভ করতে পারে, তাহলে কিন্তু তার আশেপাশের সমাজ পুরোটা সেভ হবে। এবং ঠিক একইভাবে যে ডেঙ্গুর প্রকোপও কিন্তু আমরা কমিয়ে আনতে পারবো। জাস্ট আমরা কোথাও কোনো পানি জমতে দিব না, স্বচ্ছ পানি হোক বা সেটা যে কোনো পানি। আর ডেঙ্গুর যে যদি আমরা একটু বলে রাখি, ডেঙ্গুর সিমটমগুলি
তো জ্বর এবং প্রচন্ড করে এমন ব্যথাই হবে যেটাকে আমরা আসলে মেডিকেল টার্মে বলি ব্রেকবোন ফিভার। ব্রেকবোন মানে হাড় ভাঙা জ্বর, এরকম এটা বাংলা তর্জমা করলে এরকম আসে, মানে এমনই জ্বর আসে যেটাতে এবং ব্যথা হয় যেটাতে মনে হচ্ছে যে শরীরে হাড়গোড় ভেঙে যাচ্ছে। আর সাথে আসবে শরীরের লাল লাল র্যাশ আসতে পারে এবং মাথা ব্যথা অনুভূত হতে পারে। তো আসলে করোনার সাথে ডেঙ্গুর সিমটম গুলি একেবারেই মানে একদম 95% মিলে যায়। এই জন্য আসলে এখন আমরা যেটা বলে থাকি যে ডক্টররা যেটা বলে থাকেন যে যদি এই ধরনের সিমটম আসে আমরা প্রথম সাসপেক্ট করব যে উনি কোভিড, কারণ তারপরে সেকেন্ড সাসপেক্ট হবে যে অন্য কিছু হতে পারে, এটা ডেঙ্গু বা অন্য ধরনের ভাইরাল ফিভার বা ফ্লু যেটা আমরা বলি না কেন। তো প্রথম সাসপেকশনটা থাকবে আমাদের কোভিড বা করোনা ভাইরাস। সেই ক্ষেত্রে আমাদের এখানে চিকিৎসাটা খুবই সিম্পল। আমরা দুই ক্ষেত্রে করোনা হোক আর ডেঙ্গু হোক দুই ক্ষেত্রে চিকিৎসা অলমোস্ট সেম। প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার, তরল জাতীয় খাবার খাওয়া এবং প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার এবং প্রোটিন প্রচুর পরিমাণে খাবার খাওয়া, দুইটার ক্ষেত্রেই সেম। এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে আসলে এটা কি। ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয়, ডেঙ্গুর ক্ষেত্রে প্রথম 3 দিনে আমরা যদি জ্বরের প্রথম 3 দিনেই যদি কোনো পরীক্ষা করতে চাই তাহলে আমরা একটা সাধারণ রক্ত পরীক্ষা যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা বলে থাকি এবং ডেঙ্গুর NS1 অ্যান্টিজেন যেটা প্রথম 3 দিনে পজিটিভ আসে। এরপরে যদি 3 দিনের পরে যদি আমরা কোনো পরীক্ষা করতে চাই তাহলে ডেঙ্গুর এগেইনস্টে যে অ্যান্টিবডি যেটা পরীক্ষা করতে হয় সেটা IgM, ডেঙ্গু অ্যান্টি IgM অথবা অ্যান্টি ডেঙ্গু IgG নামে পরীক্ষাটি, যেটা আপনি নিকটস্থ একজন ডক্টরের সাথে যোগাযোগ করলে ডক্টর আপনাকে প্রেসক্রাইব করে দিবেন। আর কোভিড টেস্টে কিন্তু কোভিডের তো RT-PCR টেস্ট সরকার এখন একদম অলমোস্ট বিনামূল্যে নিয়ে আসছে, এখনো 100 টাকায় হয়, কোনো কোনো জায়গায় বিনামূল্যেও হয়ে থাকে এবং সেটা আপনি একটি সিরিয়াল দিয়ে করা যায়। ব্র্যাকের ওয়েবসাইট, বাংলাদেশ গভর্নমেন্টের করোনা ওয়েবসাইট যেটা আছে ওখানে আপনার ব্র্যাকের সহায়তায় এই পরীক্ষাগুলি করা সম্ভব, অথবা বিভিন্ন মেডিকেল কলেজ অথবা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই করোনার পরীক্ষাগুলি হচ্ছে। রিপোর্ট পেতে 48 ঘন্টার মতো সময় লাগে। এতে আমরা শিওর হয়ে যাচ্ছি কিন্তু যে আমার কি কোভিড হলো না হলো না। তো এই জন্য প্রথম সাসপেকশন যদি কোভিড রেখে আমরা পরীক্ষাটি করাই এবং প্রথম 48 ঘন্টা বাসার ভিতরে আলাদা অবস্থান করতে পারি তাহলে কিন্তু আমি আমার পরিবারের বাকি সদস্যদের সেভ করতে পারছি। আর তারপরে যদি কোভিড নেগেটিভ আসে তারপরে আমরা ডেঙ্গুর পরীক্ষা করলাম এবং ওইভাবে চললাম, তাহলে কিন্তু আমরা নিজেদেরকেই মানে নিজেরাই সুরক্ষিত করতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার, করোনা টিকা দিলে কি উপকার? করোনা কি আবার হওয়ার সম্ভাবনা থাকে? আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। এই কোশ্চেনটা এটা আসলে অনেক ফেস করতে হয় আমাদেরকে যে শুধু আপনি না, মানে দৈনন্দিন জীবনে অনেক রোগী যেহেতু আমাদেরকে ডিল করতে হচ্ছে, অনেক রোগী আমাদেরকে জিজ্ঞেস করেন যে করোনার টিকা দেওয়ার পরেও কি আবার করোনা হওয়ার সম্ভাবনা থাকে কিনা। এটা যদি স্পেসিফিক আনসার শুনতে হয় যে হ্যাঁ, বলতে হবে হ্যাঁ থাকে। করোনার টিকা দেওয়ার পরেও কোভিড হওয়ার চান্স থাকে। এবং আমি যখন আমার চাকরি জীবনে যখন আমি ছিলাম, মানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে, এরকম আসলে প্রথম শেষ দিকে বিশেষ করে জুলাই আগস্ট এই সময়টায় আমরা এই ধরনের রোগী আসলে পেয়েছি। তবে হ্যাঁ, এর সংখ্যা কিন্তু খুবই কম। প্রতিদিন যদি আমরা 40 থেকে 50 জন রোগী পেতাম, সারা দেশ ব্যাপী রোগী যেহেতু আসতো, এই করোনা টিকা নিয়েছে, 1 ডোজও নিয়েছে, মানে 2 ডোজের মধ্যে 1 ডোজও টিকা নিয়েছে, এই কিন্তু তারপরেও কোভিড হয়েছে, এই ধরনের রোগীর সংখ্যা কিন্তু একেবারেই মানে 50 জনের মধ্যে 5 জনও না বলতে গেলে। আচ্ছা, আমাদেরকে এখন বুঝতে হবে যে কেন হতে পারে। করোনা একটি ভাইরাস, আর যে কোনো ভাইরাসের মতোই করোনা ভাইরাসও ব্যতিক্রম নয়। সে প্রতিনিয়তই তার স্ট্রেইন বা তার যে টাইপ সেটা চেঞ্জ করে। হ্যাঁ, এটা ভাইরাসের একটি বৈশিষ্ট্য যে সে পরিবেশের সাথে সে টিকে থাকার জন্য তার টাইপটা চেঞ্জ করে। ভাইরাসের একটি আবরণ থাকে। করোনা ভাইরাস একটি RNA ভাইরাস।
তো আরএনএ ভাইরাস খুব র্যাপিডলি তার বৈশিষ্ট্য মানে তার জিনগত বৈশিষ্ট্য চেঞ্জ করে নিতে পারে, যাতে সে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এখন আমাদের করোনা ভাইরাসের এগেনস্টে টিকা আসছে, মানে টিকা আবিষ্কার হয়েছে বেশ কয়েকটি, 231টির মতো টিকা গবেষণার অধীন। এর মধ্যে 12টি টিকা সারা দেশব্যাপী WHO কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষ 5টি টিকা যেটি একেবারে সারা দেশব্যাপী অনুমোদিত, সারা বিশ্বব্যাপী অনুমোদিত বিশেষ 5টি টিকা। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র জার্মানির যৌথ উদ্যোগে বানানো হলো ফাইজার বায়োনটেক, যুক্তরাষ্ট্রের মডার্না, যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোভ্যাক এবং রাশিয়ার স্পুটনিক 5। আরেকটা কোশ্চেন যেটা ফেস করতে হয় যে স্যার টিকা কোনটা নিব, কোন টিকাটা সবচেয়ে ভালো। তো এটা আসলে যদিও গবেষণা তারা নিজ নিজ গবেষণা, যেমন যুক্তরাষ্ট্রের সিডিসি বলেছে যে ফাইজার বায়োনটেক হলো 95% কার্যকর, আর যুক্তরাষ্ট্রের মডার্নার সিডিসি বলেছে মডার্না হলো 90% কার্যকর, এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হলো 70%, তারপর সিনোভ্যাক হলো দাবি করছে যে তারা 79% কার্যকর, এবং স্পুটনিক 5 হলো 92% কার্যকর। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোন টিকাটা সবচেয়ে বেশি কার্যকর, আসলে আমার উত্তর হবে সবগুলাই। কারণ হলো যে ধরেন যেটা ফাইজার 95% কার্যকর বলছে, ও কিন্তু 5% কার্যকর না। মানে 100 জনের মধ্যে যদি 100 জনকে টিকা দেওয়া হয় ফাইজার টিকা, যেটা 5 জনের মধ্যে সেটা কার্যকর নাও হতে পারে। আর আপনি তো জানেন না যে সেই 5 জনের একজন আপনি হবেন না। তো কোনটা বেশি কার্যকর বা কোনটা বেশি ভালো এটা না ভেবে আমরা যেই টিকাটাই আমরা অ্যাভেলেবল পাচ্ছি সেটাই যদি দিয়ে দিই, সেটাই কিন্তু বেশি আমাদের জন্য ফ্রুটফুল। ঠিক আছে, যে কারণ হলো করোনার টিকা এক একটার মেকানিজম এক একটা, এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিজেন এর উপর বেস করে কোভিড টিকা আবিষ্কার হয়েছে। তো আমরা দিয়ে দিলেই সেটা আমাদের শরীরের উপর যে আমাদের ইমিউন সিস্টেমকে সে অ্যাক্টিভ করবেই। ঠিক আছে, এবং বাংলাদেশ সরকার কিন্তু পরীক্ষামূলকভাবে যেই টিকাগুলি কার্যকরী সেই টিকাগুলাই আমদানি করার চেষ্টা করছে, এবং এখন পর্যন্ত বলতে হবে যে আমাদের কিন্তু টিকার রেকর্ড করতে হয় যে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা বা এই টিকাগুলি কার্যকরী কিনা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি পরীক্ষিত হচ্ছে, এবং প্রত্যেকটি টিকাই কিন্তু বেশ কার্যকর বলেই প্রমাণিত হয়েছে। আরেকটা ব্যাপার, যেহেতু কোশ্চেনটা ছিল যে টিকা দেওয়ার পরে আবার হতে পারে কিনা, এবং উত্তর ছিল হ্যাঁ। তবে এইটা নিয়ে আসলে বেশি না ভেবে আমরা টিকাটা দিব। টিকা দেওয়ার পরেও আমরা যেটা মেনে চলবো, যে বিধিটা, সেটা হলো একটি বিধি যদি আপনি আমাকে বলেন যে মেনে চলতে, সেটা হলো আমরা মাস্কটা পরিধান করবো। আমরা যখন বাসার বাইরে যাব, কর্মক্ষেত্রে যাব, যেখানে আমরা যাই, আমরা হয়তো জীবিকার তাগিদে আমাদেরকে এখন বের হতেই হচ্ছে, সামাজিক দূরত্ব হয়তো সেভাবে আর বজায় রাখা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু একটি মাস্ক ব্যবহার করতেই পারি। একটি মাস্ক যেটা 3 লেয়ারের কাপড়ের মাস্ক হলেও চলবে, কিন্তু সেটি যদি 3 লেয়ারের হয় এবং সেটা যদি আমরা পরিধান করতে পারি, যখন আমরা জনসমাগমের মধ্যে থাকবো তখন আমরা মাস্কটা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই কোভিড থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনি মাস্ক পরে আছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সৌমিত্র বলেন, আপনার প্রশ্নটি বলেন। হ্যাঁ, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন না নেই তাহলে কি হবে? আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। করোনা ভাইরাসের ভ্যাকসিন যদি আমরা না নিই তাহলে কি হবে, আপনার প্রশ্নটা এটাই ছিল তো? আচ্ছা, ব্যাপারটা হলো যে ভ্যাকসিন না নিলে কি হবে, তার চেয়ে বড় কথা হলো ভ্যাকসিন আমরা কেন নিচ্ছি সেটাও আসলে বুঝতে হবে। দুটোর উত্তর একই রকম। করোনা ভাইরাসের যদি ভ্যাকসিন না নিয়ে আমরা খুব সহজেই কোভিড আক্রান্ত হতে পারি। আমি আপনাকে একটু মানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি।
যে আমি যখন কোভিড ডেডিকেটেড হাসপাতালে ট্রায়াজে কর্মরত ছিলাম, ট্রায়াজে মানে হলো যেটা বলতে পারেন জরুরি বিভাগ, মানে প্রথমে রোগী যেই বিভাগে যায় হসপিটালে, তো ওখানে দেখা যাচ্ছিল যে সারা দেশ থেকে রোগী আসছে এবং সবার অবস্থা, এবং সবাই কিন্তু ওই সময় আমরা রোগীগুলি পেতাম যখন একদম শেষ পর্যায়ে বা শ্বাসকষ্ট অনেক বেশি, তার শরীরে অক্সিজেনের মাত্রা 90 এর কম। আমাদের স্যাচুরেশন বা আমরা যেটা পালস অক্সিমিটার দিয়ে দেখি, সেখানে আমরা দেখি আপনি যে কথা বলছি, আমাদের অক্সিজেনের মাত্রা হলো 98 থেকে 99% বা কোনো কোনো ক্ষেত্রে 100% পাওয়া যায়। মাস্ক পরলে হয়তো 1-2% কম পাওয়া যায়। তার অক্সিজেনের মাত্রা যদি 95 বা 94 এর নিচে নেমে যায় কোনো কারো শরীরে, তার মানে তার শ্বাসকষ্ট প্রবল হচ্ছে, এবং সেটা যদি 90 এর নিচে না নেমে যায় তাহলে বলতে হবে তীব্র শ্বাসকষ্ট। এবং আমরা বেশিরভাগ রোগী পেতাম যাদের শ্বাসকষ্ট মানে 90 এর নিচে, 85 এর নিচে, এবং তারা কিন্তু প্রচন্ড অক্সিজেনের জন্য যে একদম আকুল একটা মানে আকুতি, যে অক্সিজেন ছাড়া কোনো হাতেই চলতে পারছে না, মানে অক্সিজেনের জন্য আমাদের হসপিটালে এমনও গেছে যে লাইন ধরে দাঁড়িয়ে আছেন রোগী, আমরা অক্সিজেন দিতে পারছি না, মানে শেষ হয়ে যাচ্ছে, এরকম কন্ডিশনে কিন্তু গেছে। কিন্তু হবে আসলে মানে এই ধরনের সিচুয়েশনটা খুব বেশি সময় আমাদেরকে ফেস করতে হয় না, আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সরবরাহ দিতে পেরেছিলাম। কিন্তু আপনার যে কোশ্চেনটা টিকা না দিলে কি হবে, এই ধরনের ক্ষেত্রে আমরা যে ধরেন প্রতিদিন গড়পড়তা প্রতিদিন এপ্রিল মে জুন মাসেগুলিতে আমরা প্রতিদিন গড়পড়তা 100 থেকে 130 জন রোগী ডিল করতে হচ্ছিল, মানে সারা দেশ থেকে আসছিল প্রতিদিন, যাদের অক্সিজেন ডিমান্ড খুব বেশি। এই ধরনের কেস কিন্তু খুব রেয়ার, এটা বলতে হবে, কিন্তু তাও আমরা 100 থেকে 130 জন রোগী পাচ্ছিলাম, যাদের মধ্যে বলতে হবে 95% রোগী ছিল যারা ভ্যাকসিন নেয়নি বা টিকা নেয়নি। তো এখন যদি আমি আপনি করোনার টিকা না নেই, আমাদেরকেও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমরা মানে 70 থেকে 80 ভাগ বেড়ে যাবে আমাদের। আর যদি ভ্যাকসিন নেই, ভ্যাকসিন যদি আমার শরীরে 2 থেকে 3 সপ্তাহ কাজ করার সুযোগ দেই, তাহলে কিন্তু করোনা ভাইরাসে অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। হ্যাঁ, আমি বলছি না যে ভ্যাকসিন নেওয়ার পরেও নেই। একটু আগে আরেকজন আপনার সহকর্মী জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ভ্যাকসিন নেওয়ার পরেও যেহেতু স্ট্রেন চেঞ্জ হয়, অন্য একটি স্ট্রেন দ্বারা আমরা অ্যাটাক হতে পারি, তবে সেই সম্ভাবনাটা একেবারেই 5%-এরও নিচে। তো কেন আমরা একটি যে 90 ভাগ সুরক্ষিত থাকার যে সম্ভাবনা আছে ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে, সেটা গ্রহণ করব না? অবশ্যই আমরা টিকা নিব, এবং টিকা নেওয়ার পরও মাস্ক পরিধান করার যে বিধিটা, আমরা মাস্ক ব্যবহার করব। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি ফোন দিতেও পারেন না, ফোন দেয় তো আপনি। আর কেউ? জি, আসসালামু আলাইকুম। আমি ডায়মন্ডে চাকরি করি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে টিকা নেওয়ার পর মাস্ক কেন পরতে হবে? বুঝতে পারিনি, প্লিজ আরেকবার। টিকা নেওয়ার পরও মাস্ক কেন পরতে হবে? আচ্ছা, টিকা নেওয়ার পর, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ আপনাকে প্রশ্নের জন্য। হ্যাঁ, টিকা নেওয়ার পর এটা অলরেডি আমি বলে ফেলেছি, তা আমি আবার বলি যে আসলে টিকা নেওয়ার ওই যে আমি যেটা বললাম, একটু আমি যদি এখানে একটু বলে নেই যে ভ্যাকসিনটা আমাদের শরীরে কিভাবে কাজ করছে। আমাদের শরীরে একটু যদি টার্মগুলি একটু কঠিন মনে হলেও একটু শুনি, যে আমাদের শরীরে আসলে ইমিউনিটি সিস্টেম বা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা দেয় হলো দুইটা সেল বা শরীরের দুটি কোষের মাধ্যমে। একটা হলো টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। আমি সহজ বাংলায় বললে, একটা হলো টি কোষ আর একটা হলো বি কোষ। আচ্ছা, টি কোষ হলো শরীরে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা তৈরি করে, আর বি কোষ হলো মানে যে রোগ প্রতিরোধের যে মেমোরি বা আমার যে শরীরে একটি করোনার একটি অংশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেটার থেকেই আমার রোগ প্রতিরোধক ব্যবস্থাটা তৈরি হচ্ছে, সেটা মানে সেটা মনে রাখা হলো বি কোষ। এই টি এবং বি কোষের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি তৈরি হচ্ছে। এখন আমার শরীরে অলরেডি আমি একটি করোনা ভাইরাসের একটি অংশ, যেটা রোগ করতে পারে না,
টিকা কিন্তু এটাই যে টিকার এক একটা প্রসিডিউর আছে, যে সবচেয়ে মানে প্রচলিত যে প্রসিডিউর যে কোনো টিকার ক্ষেত্রে, যে আমরা ওই রোগের জীবাণুর একটি অংশ, যে রোগ বাঁধাতে পারবে না, কিন্তু ওটা শরীরে ঢুকলে আমার প্রতিরোধ ক্ষমতা চিনে নিবে যে এটা একটা করোনার ভাইরাসের একটা অংশ, এরকম ভবিষ্যতে যদি আমার শরীরে এরকম কিছু আসে আমি সেটাকে প্রতিরোধ করব, চিনিয়ে দেওয়া, এটাই হলো টিকা। তো করোনার টিকা যখন শরীরে দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে আমরা টিকার একটি অংশ আমরা শরীরে প্রবেশ করানো হয়, যেটা শরীরে অ্যাকচুয়ালি কোনো রোগ তৈরি করতে পারে না, বরঞ্চ ওইটার এগেইনস্টে আমার শরীরের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটা শেল বলতে পারি আমরা, যে একটা দুর্গ তৈরি করে রাখি। পরবর্তীতে যখন করোনা ভাইরাসের অ্যাকচুয়াল জীবাণু মানে যেটা রোগ বাঁধাতে পারবে সেটা যখন শরীরে প্রবেশ করে, তখন আগে থেকে দেওয়া মানে যে টিকা ব্যবস্থাটা আমার শরীরে ইমিউনিটি তৈরি করে রেখেছে, সে তখন ওকে চিনে ফেলে এবং তাকে একটা সৈন্যবাহিনী বা কোষের যে ইমিউনিটি সিস্টেম সেটাকে ঘিরে ফেলে এবং ওই জীবাণুটাকে ধ্বংস করে। কেন মাস্ক পরিধান করব? কারণ হলো করোনা ভাইরাস ছড়ায় হলো আমাদের শরীর থেকে অন্যের শরীরে ড্রপলেটের মাধ্যমে। ড্রপলেটটা হলো হয় আমরা হাঁচি দিচ্ছি, কাশি দিচ্ছি বা কথা বলছি, আমার শরীর থেকে যে জিহ্বা থেকে যে থুতু বা লালা যেটাই আমরা বলি, এটা কিন্তু একদম সূক্ষ্ম কণা, আমরা দেখতেও পারি না, প্রতিনিয়ত কিন্তু বের হচ্ছে। এই যে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, সেটা যদি আরেকজনের শরীরে চলে যায় তাহলে ভাইরাস অ্যাটাক হতে পারে। কিন্তু আমি যদি মাস্ক পরি, আমি আরেকজনের শরীরে সেটা পাঠাতে পারছি না। কর্মী যিনি আমার সামনে বসা আছেন, তিনিও যদি মাস্ক পরে কথা বলেন, তিনিও আমার শরীরে সেই জীবাণুটা ছড়াতে পারছেন। এই জন্য আমরা বলে থাকি যে হ্যাঁ, মাস্ক পরাটা জরুরি এবং আমরা মাস্ক পরিধান করব। আমরা 3 লেয়ারের সাধারণ কাপড়ের মাস্ক, 3 লেয়ার বিশিষ্ট মাস্ক ব্যবহার করলেই হবে। 3 লেয়ারের মাস্ক আজকাল এখন একদম খুবই অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়। আমরা যেখানে কর্মস্থলে যাচ্ছি সেটা যাওয়া আসার পথে প্রচুর মাস্ক আপনি পাবেন, একবার ধুয়ে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং হ্যাঁ, আপনি যদি 2 মানে 3টি করে মাস্ক যদি আপনি রাখেন এবং প্রথম দিন ধরেন রোববারে আমি যে মাস্কটা পরলাম সেটা সোম মঙ্গল বাদ দিয়ে আবার বুধবারে পরলাম, মানে ধুয়ে ধুয়ে ব্যবহার করা যাবে, তাহলে কিন্তু আমি নিজেকেও আরো সেভ করে ফেলছি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সেভ করছি। ধন্যবাদ আপনাকে, আশা করি উত্তরটি পেয়েছেন। ডাক্তারবাবু অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আল্লাহ পাক রাখছে ভালোই, আপনাকে দোয়া বরকতে। টিকা দিলে কি শরীরের ক্ষতি হয়? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আসলে ইতিমধ্যে এগুলি আলোচনা করেছি, তাও আমি বলছি আপনার জন্য। টিকা দিলে শরীরের কোনো ক্ষতি আসলে হয় না। এখন পর্যন্ত যে গবেষণা চলছে, যে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, মানে যে প্রতিষ্ঠানকে আমরা খুব মানে যে প্রতিষ্ঠানের ডাটা আমরা মানে ধরে নেই যে এগুলি খুব অ্যাবসলিউট বা সঠিক, এটার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারপর হলো ব্রিটিশ জার্নাল, অক্সফোর্ড জার্নাল বা ল্যান্সেট জার্নাল, এগুলি সবই মেডিকেল জার্নাল। সেখান থেকে এখন পর্যন্ত যে গবেষণায় যে আমরা যা পেয়েছি, প্রতিনিয়ত যে আপডেট আমাদের কাছে আছে, সেখানে এখন পর্যন্ত টিকা দিলে শরীরের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া আর ক্ষতি কিন্তু এক জিনিস না। টিকা দিলে অন্যান্য টিকার মতো করোনা টিকারও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, মাংসপেশিতে ব্যথা, সামান্য জ্বর, শীত অনুভূতি, এগুলি মাথা ব্যথা, এগুলি হতে পারে। তবে এটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া, এটা শরীরে কোনো ক্ষতি না, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমার যদি আগে থেকে কোনো অসুখ বিসুখ থেকে থাকে যেটা আমার কন্ট্রোলে নেই, যেটা আমি আগেও বলেছি যে হাই ব্লাড প্রেশার বা উচ্চমাত্রার ডায়াবেটিস, অথবা কোনো আমার হার্টের কোনো রোগ বা হাই কোলেস্টেরল, এই ধরনের জিনিস, বা কোনো অ্যাজমার সমস্যা, হাঁপানির সমস্যা, এই জিনিসগুলি যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু এরপরে যদি এর সাথে সাথে যদি কোভিড বা করোনা অ্যাটাক হই আমি, তাহলে কিন্তু এই জিনিসগুলি আরো ফ্লেয়ার আপ করবে। সো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং আমরা
বাংলাদেশ সরকার যে টিকার ব্যবস্থা করেছে সর্বসাধারণের জন্য, আমরা সেটাকে সাধুবাদ জানিয়ে আমরা নিজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমরা টিকা গ্রহণ করব। এই ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আমাদের পরবর্তী যদি কোনো প্রোগ্রাম হয় আপনি আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। আসলে আপনাদের মাধ্যমেই গণমাধ্যম বা অন্যান্য যে প্রতিষ্ঠান আছেন আপনারা, তার মাধ্যমে যে আমরা যে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বা আপনারা যে কাজ করে যাচ্ছেন, এটা কিন্তু মানে অসাধারণ এবং প্রশংসার যোগ্য। আপনাদেরকে ধন্যবাদ, এই অর্গানাইজেশনকে ধন্যবাদ এরকম একটি সচেতনামূলক কার্যক্রম পরিচালনার জন্য, এবং আমাকে আজকে আপনার এই অংশে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাস্ক পরিধান করুন, মাস্ক পরিধান করার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলুন, এটাই আমাদের মেসেজ, বর্তমান মেসেজ এটাই। জি, ধন্যবাদ ভাই।